কোমর ব্যথা এর চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে কি কি প্রচলিত রয়েছে? আমাদের দেশে চেম্বার বেসড প্র্যাকটিস আমরা নিশ্চয়ই। করে থাকি এবং অনেক ক্ষেত্রেই এটা ওয়ান স্টপ সার্ভিস আমরা দিতে পারি না, সেহেতু আমাদের চিকিৎসা পদ্ধতির ভিতরেও কিছু ভ্রান্তি আছে। প্রথম যে চিকিৎসা পদ্ধতি, আমরা সাধারণত রোগীর ডিটেলস আমরা হিস্ট্রি নেই, প্রফেশনাল হিস্ট্রি নেই, তার কি কারণে তার কোমরে ব্যথা, এটা খুব পুঙ্খানুপুঙ্খ রূপে আমরা যাচাই করি। তারপরে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি। এই পরীক্ষা নিরীক্ষার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষা করে আমরা তার ডায়াগনোসিস করি এবং ডায়াগনোসিসের মধ্যে হচ্ছে তার কোন অবস্থায়, এটা কি অল্প না মাঝারি না বেশি, এই ক্যাটাগরি যদি আমি না করি, অল্পের বেলায় বেশি চিকিৎসা অথবা বেশির বেলায় কম চিকিৎসা এটা যেন না হয়, সেজন্য আমরা ক্যাটাগরি করি বা ডিভিশন করি। সো আর্লি স্টেজে সাধারণত আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট করি। আমরা দেখি যে কিছু হালকা ব্যথার ওষুধ বা মাসেল রিল্যাক্সেন্ট বা কিছু অনেক সময় ক্যালসিয়াম বা অনেক সময় লাইফস্টাইল মডিফিকেশন করে এটা আমরা চলে যাই। দ্বিতীয় স্টেজে আমরা সাধারণত আমরা ট্রাই করি যে তাকে ওষুধ কমিয়ে ফিজিওটাকে আর একটু বাড়িয়ে বা চেঞ্জ করে, তবে এখানেও লাইফস্টাইল মডিফিকেশনে আমরা জোর দেই। এবং দ্বিতীয় স্টেজে যদি কিছু অ্যাডভাইসও করি, তার যদি ওজন বেশি হয় ওজন কমার, তার যদি ঝুঁকে কাজ করা বেশি লাগে সেটা আমরা কমিয়ে দিই, তার যদি ভারী কাজ করে সেটাও আমরা কমিয়ে দেওয়ার অ্যাডভাইস করি এবং অনেক সময় এগুলা মডিফাই করার চেষ্টা করি। কিন্তু সবচেয়ে যেটা বিষয় সেটা এখানে বিভিন্ন রকম ফের আছে, যেমন কেউ সেখানে ইন্টারভেনশন করে, এপিডুরাল অ্যানালজেসিক্স দেয়, কেউ এখানে পিআরপি দেয়, কেউ এখানে অনেক সময় ডিস্কেক্টমিও করে, যেটা আমরা অনেক সময় যেটা বাইরে দেশে দেখি। এই ধরনের আছে ইন্টারভেনশন। হ্যাঁ, অনেক সময় আরও কিছু থেরাপি আছে যেগুলা বিশেষ করে লেজার থেরাপি অনেক সময় কেউ প্রয়োগ করে। তারপরে আমরা যদি দেখি যে কোনো ওষুধ, কোনো ব্যায়াম, কোনো থেরাপি কোনো কিছুই কাজ করছে না, তখন আমরা অ্যাডভাইস করি যে আপনার হয়তো অপারেশন করতে হতে পারে। কিন্তু এগুলো প্রত্যেকটাই আমরা কারণটাকে আমরা খুব বেশি অ্যানালাইসিস করি। যদি আর্থ্রাইটিস থাকে বা বাত থাকে, বাতের ওষুধ যদি অ্যাপ্লাই না করি তাহলে হুট করে আমরা অপারেশনের কথা আমরা বলবো না। কোমর ব্যথার এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কোমর ব্যথা নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। বার্ধক্যজনিত কারণে শরীরের হরমোন এবং এনজাইমের অ্যাক্টিভিটি যেহেতু কমে যায়, মেটাবলিজম পাওয়ারটা যেহেতু কমে যায়, তাই অবশ্যই বয়স্ক রোগীদের ঠিক সুষম পুষ্টিকর নরম এবং সহজ পাচ্য খাবার, যেটা সহজে হজম হয়, এই জাতীয় খাবার খেতে হবে। ইফতার থেকে শুরু করতে হলে বলবো অবশ্যই ইফতারিতে ফাইবারযুক্ত একটি ড্রিঙ্ক, যেমন ইসবগুলের পানি বা তোকমা দানা বা চিয়া সিড ভেজানো শরবত, যেটা চিনি মুক্ত। কারণ বেশিরভাগ বয়স্ক রোগীদের ক্ষেত্রেই দেখা গেছে যে ইফতারিতে মাত্রাতিরিক্ত মিষ্টি জাতীয় ড্রিঙ্কস বা শরবত গ্রহণ করলে পরবর্তীতে ব্লাড সুগার স্পাইক হয় এবং ফাস্টিং অবস্থায় পরের দিন রোজা থাকা অবস্থায় আবার ব্লাড সুগার ওঠানামা করে। এতে করে তিনি রোজা রাখতে বেশি কষ্ট বোধ করবেন। তাই ইফতারিতে যে শরবতগুলো তিনি রাখবেন সেটা হবে নন সুগারি এবং আর্টিফিশিয়াল কালার ফ্লেভার মুক্ত। তিনি মৌসুমি রঙিন ফল ব্লেন্ড করে পাল্প সহ খেতে পারেন, তাতে ফাইবারটাও পাওয়া যাবে। এবং অবশ্যই একটি খেজুর রাখতে পারেন। এর সাথে সিদ্ধ ছোলার সাথে সালাদ বা মিক্সড ফ্রুট সালাদ তিনি রাখতে পারেন। যাদের ছোলা হজম হয় না তারা মুরগির স্যুপ রাখতে পারেন বা চিকেন ভেজিটেবল স্যুপ রাখতে পারেন। এবং যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা কিন্তু ওটস, দই চিড়া, কলা এই জাতীয় খাবারগুলো রাখতে পারেন। এমনকি ইফতারিতে নরম ভাত বা জাউ ভাতের সাথে ফিশ বা চিকেনের কোনো একটি আইটেম এবং নরম সবজি, এটি দিয়েও তিনি তার ইফতারটা কমপ্লিট করতে পারেন। ইফতারের আধা ঘন্টা পর হালকা একটু হাঁটাহাঁটি 10 থেকে 15 মিনিট ঘরের ভেতরে পায়চারির মতো করে হাঁটাহাঁটি করলে তার হজমজনিত সমস্যাটা দূরে থাকবে এবং খাবার সহজে হজম হবে। এবং বয়স্ক ব্যক্তিরা যেন
তারাবির নামাজটা নিয়মিত পড়তে পারেন, সেক্ষেত্রে ভারী ইফতার এড়িয়ে যেতে হবে এবং তারাবি নামাজের আগে তিনি মৌসুমি কিছু ফল, সিজনাল ভিটামিন সি যুক্ত ফল খেতে পারেন, অথবা 1 কাপ টক দই খেতে পারেন, অথবা 1 গ্লাস দুধ পান করতে পারেন। এর পাশাপাশি তারাবি নামাজের পর অবশ্যই একজন বয়স্ক ব্যক্তি তার রাতের খাবারটিকে বাদ দেবেন না, কেননা রাতের খাবার বাদ দিলে সেহরিতে অনেক সময় অ্যাসিডিটি ফর্ম করে। সেক্ষেত্রে রাতের খাবার হিসেবে তিনি সেদ্ধ ডিম রাখতে পারেন, অথবা ডিম কারি রাখতে পারেন, অথবা তিনি ভাত বা রুটি অল্প পরিমাণে গ্রহণ করতে পারেন, সাথে ভেজিটেবলের কোনো একটি আইটেম। অথবা ইফতারিতে যারা ভাত বা রুটি খেয়েছেন বা দই চিরা কলা খেয়েছেন, তারা কিন্তু রাতের খাবারে ডিনারে তারা কিন্তু সেদ্ধ ছোলা অল্প পরিমাণে খেতে পারেন সালাদের সাথে। এরপর আসি, অবশ্যই প্রতি ঘন্টায় একটু একটু করে পানি পান করতে হবে, কোনোভাবেই ডিহাইড্রেশন হতে দেয়া যাবে না। যেহেতু বয়স বাড়ার সাথে সাথে বডির ভেতরে অটোমেটিক্যালি পিপাসার যে তৃষ্ণা বোধ সেটা কমে যায়, তাই আপনি তৃষ্ণার্ত বোধ না করলেও প্রতি ঘন্টায় 1 গ্লাস করে পানি পান করবেন। এতে করে ডিহাইড্রেশন এড়ানো সম্ভব এবং যতটা সম্ভব চা কফি এড়িয়ে যাবেন, কারণ এগুলো শরীরে পানি শূন্যতা তৈরি করে। ভাজা পোড়া খাবার যদি খেতেই ইচ্ছা করে, তাহলে সপ্তাহে 1 থেকে 2 দিন অল্টার করে করে, একদিন পেঁয়াজু, একদিন বেগুনি, একদিন চপ, এভাবে অল্টার করে করে একটি করে আইটেম তিনি এনজয় করতে পারেন। তাতে গ্যাস্ট্রিকের যে জটিলতা সেটা এড়ানো সম্ভব হবে। এবং সেহরির খাবারটি অবশ্যই একজন বয়স্ক ব্যক্তি দুধের তৈরি কোনো খাবার এবং একটি কলা, অর্থাৎ উচ্চ পটাশিয়ামযুক্ত খাবার রাখবেন, কারণ হাই পটাশিয়ামযুক্ত খাবারগুলো আমাদেরকে সারাদিন শরীরে পানি ধরে রাখতে সাহায্য করে। এবং অতিরিক্ত লবণযুক্ত খাবার সেহরির সময় এড়িয়ে যেতে হবে, কারণ সোডিয়াম আমাদের পিপাসা বাড়িয়ে দেয়। তাই স্বাভাবিক বাসায় রান্না করা পাতলা ঝোল তরকারি, ভাত বা রুটি বা ওটসের পরিজ বা নরম খিচুড়ি তিনি খেতে পারেন। চাইলে মাঝে মাঝে তিনি মিক্সড ফ্রাইড রাইস নরম করে রান্না করা সেটাও গ্রহণ করতে পারেন। অবশ্যই এড়িয়ে যেতে হবে সব ধরনের বাইরের যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, বেকারির খাবার, ভাজা পোড়া খাবার এবং ক্যাফেইনেটেড খাবার। এগুলো গ্রহণ করলে তিনি যেই রোগী থাকুন না কেন সুন্দরভাবে রোজাটা কমপ্লিট করতে পারবেন এবং নিয়মিত তারাবির নামাজও পড়তে পারবেন। কারণ রমজান মাস শুধুমাত্র আমাদের কিন্তু খাবার উপভোগের জন্যই আসে না, এটা আমাদের আত্মিক এবং মানসিক সংযম এবং আমাদের সারা বছরের শরীরে জমে থাকা টক্সিন, ফ্রি রেডিকেল, এগুলো কিন্তু আমরা ডিটক্স করতে পারি যদি পুষ্টিকর খাবার পরিমিত পরিমাণে গ্রহণ করতে পারি।